স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর কোর্সে দেখি 2.1-এর অঙ্কগুলো করাবো। বলছে 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা ও 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের অনুপাত কত হিসাব করি, অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, তো 1 কিলোগ্রাম চালের দাম হচ্ছে 40 টাকা। দেখো তোমরা একের অঙ্কটা, 1 কিলোগ্রাম চালের দাম, এক কিলোগ্রাম চালের দাম কত বলেছে, 40 টাকা। এবং 1 কিলোগ্রাম ডালের দাম, 1 কিলোগ্রাম ডালের দাম কত বলেছে, 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। 100 টাকা। 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা এবং 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের অনুপাত বের করতে বলেছে। তাহলে অতএব চালের ও ডালের অনুপাতটা কত হবে, তাহলে এটা 40 অনুপাত 100, একটা শূন্য কেটে দাও 2 দিয়ে, 2 দুগুণা 4, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম, 2 অনুপাত 5 হয়ে গেল। তারপর 2-এর দাগের অঙ্কটা দেখো, এখানে আমাকে একটা কোণ দিয়ে দিয়েছে, তারপরে আমাকে এই কোণগুলোর মানটা বের করতে দিয়েছে। এই যে এই কোণটা আমি লিখে নিয়েছি। তো এখানে আমাকে বলেছে কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি, এগুলোর মান কত হবে। দেখো এখানে যে মিডিলে আছে, মিডিলে কে আছে, এ বি এ সি, তাহলে যে এসো বি এ সি, তাহলে এ কোণের মান কত, 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি অনুপাত। এখানে মিডিলে আছে বি, এ বি সি, তাহলে এ বি সি, তাহলে বি কোণের মান কত, 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি লিখে দাও অনুপাত এ সি বি, তাহলে সি কোণের মান কত, যে মিডিলে আছে সেটা কিন্তু কোণ ধরতে হয়, তো সি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এখানে একটা একটা করে শূন্য কেটে দাও, তাহলে আমার কত থাকছে, 6 অনুপাত 5 অনুপাত 7 হয়ে গেল। তারপরে দেখো 3-এর অঙ্কটা কি বলছে, 3-এর অঙ্কটা বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে একটি আধুলি মানে কত টাকা বলো তোমরা, একটি আধুলি মানে, একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা। একটি আধুলি মানে কত পয়সা, 50 পয়সা। একটি 1 টাকা, 1 টাকা মানে কত পয়সা, যেহেতু আধুলিটা আমার পয়সা দিয়ে হয়, তাহলে 1 টাকাটাকে পয়সায় নিয়ে চলে আসবা। 1 টাকা মানে কত বলো, 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। আর একটা বলেছে 2 টাকার মুদ্রা, তাহলে একটি 2 টাকা, তাহলে 2 টাকা মানে কত, 200 পয়সা। তাহলে এগুলোর যদি আমি অনুপাত বের করি তাহলে কি হবে, দেখো একটি আধুলি অনুপাত একটি 1 টাকা অনুপাত একটি 2 টাকা, তাহলে একটি আধুলি মানে কত, 50 পয়সা, একটি 1 টাকা মানে কত, 100 পয়সা, আর একটি 2 টাকা মানে কত, 200 পয়সা। তাহলে এটাকে যদি আমরা কাটি, 50 1-কে 50, 50 দুগুণে কত হয়, 100, আর 4 50-এ কত হয়, 200, তাহলে 1 অনুপাত 2 অনুপাত 4। বুঝতে পেরেছো, আমাদের ভুল করে 4-এর অঙ্কটা করা হয়ে গেছে। তো এবার তোমরা 3-এর অঙ্কটা দেখো, এটা এর আগের যেটা করলাম এটা কিন্তু 4-এর অঙ্ক। তো বলছে একটি পেন্সিলের দাম, কোশ্চেনটা কি বলছে দেখে নাও, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। তো একটি পেন্সিলের দাম কত বলেছে, 3 টাকা, সেটা লিখে নাও। একটি পেন্সিলের দাম 3 টাকা,
একটি লজেন্সের দাম কত? একটি লজেন্সের দাম বলেছে 50 পয়সা। 50 পয়সা। তো 3 টাকা বলেছে আর এখানে বলেছে পয়সা, তাহলে টাকাটাকে আমাকে পয়সায় পরিণত করে নিতে হবে। 3 টাকা মানে কত পয়সা বলো? 3 টাকা মানে 300 পয়সা। তাহলে পেন্সিল ও লজেন্সের অনুপাতের দামটা আমাকে বের করতে হবে অনুপাতে। তাহলে পেন্সিল অনুপাত লজেন্স। পেন্সিলের দাম কত? 300 আর লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটা শূন্য কেটে দাও, 5 একে 5, 5 6 30। তাহলে কত পেয়ে নিলা? 6:1 হয়ে গেল। তারপরে 5 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর। দেখো বছর আবার মাস বলেছে, তাহলে আমাকে পুরোটাই কি করতে হবে? পুরোটাই আমাকে মাসে পরিণত করে নিতে হবে। তাহলে উমার বয়স কত হবে সেটা আমরা লিখি। উমার বয়স 12 বছর 6 মাস, তাই তো? তাহলে 12 বছর মানে 12 × 12 মাস, তার সাথে 6 মাস যোগ। তাহলে 12 × 12 হয় 144 প্লাস 6 মাস, তাহলে হবে 150 মাস। এবার আমরা রাতুলের বয়সটা বের করব। রাতুলের বয়স বলেছে 12 বছর 4 মাস। তাহলে 12 বছর মানে কত মাস? তাহলে 12 × 12 প্লাস 4 মাস। 12 বছর মানে হচ্ছে 12 12 144 প্লাস 4 মাস। তাহলে 144 আর 4-এ কত হবে বলো? 144 আর 4-এ হয় 148 মাস। এবার নূরজাহানের বয়সটা আমাকে বের করতে হবে। নূরজাহানের বয়স বলেছে 12 বছর। তাহলে 12 বছর মানে কত মাস? 12 বছর মানে 144 মাস। এবার এদের 3 জনের অনুপাতটা বের করতে হবে। দেখো উমার বয়স অনুপাত রাতুলের বয়স অনুপাত নূরজাহানের বয়স। উমার বয়স কত পেয়েছি? উমার বয়স পেয়েছি 150, রাতুলের বয়স পেয়েছি 148 আর নূরজাহানের বয়স পেয়েছি 144। এটাকে যদি 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, তাহলে 15-র 1 বাকি থাকলো, এখানে 10 হবে, 5 দুগুণে 10। এটা যদি 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণা 14, 2 দুগুণা 4। এই দুটোকে যদি আবার 2 দিয়ে কাটাকাটি যায় তাহলে এটাকে যাবে না। তাহলে উমার বয়স রাতুলের বয়স নূরজাহানের বয়সের অনুপাত হলো 75:74:72। ওকে। তারপরে 6 নম্বরের অঙ্ক দেখো, বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 6 নম্বর কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু। তাহলে এই ত্রিভুজটা যদি আমার সমকোণী হয়, তাহলে সমকোণী মানে এই কোণটা কত হলো? 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু মানে কত? এই বাহুটার এই বাহুটা যদি সমান হয়, তো এই বাহুটার বিপরীত কোণ কোনটা বলো তো? এইটা। এই বাহুটার বিপরীত কোণ এইটা, আর এই বাহুটার বিপরীত কোণ হবে এইটা। বাহুর সামনে যেটা থাকবে সেটা তার বিপরীত কোণ, আর এই বাহুটার বিপরীত কোণ এইটা। তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে মানে দুটো বাহু যদি সমান হয়, তাহলে এদের বিপরীত কোণগুলোও কিন্তু সমান হবে। তো একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কত হবে? আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তো একটা যদি 90 হয় আর বাকি দুটো বাকি থাকছে, তাহলে এরা কিন্তু সমান সমান হবে। তো একটা 45, এটা 45, তাহলে 45 45 90, আর এখানে 90 আর এই দুটো মিলে 90, তাহলে তো 180 হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখে দাও। সমকোণী
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো কত বলো? 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত আরেকটা 45 ডিগ্রি। তাহলে 45 একে 45, 45 একে 45, 45 দুগুণা 90। তাহলে কত পাচ্ছ? 2:1:1 হয়ে গেল। তারপর 7 নাম্বারটা দেখো, বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এবার ত্রিভুজটা কি আছে? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটেই বাহু কি হবে? সমান হবে। আর তিনটেই বাহু যদি সমান হয় তাহলে তিনটে কোণও সমান হবে। তাহলে তিনটে কোণ মানে কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 60 60 60, 3 60 180 হয়। তাহলে লিখো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো কত বলো? 60:60 অনুপাত 60, 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে 1:1:1 হয়ে গেল। তারপর দেখো কি বলছে 8এরটা, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে 8এরটা আমরা লিখে নেব, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত। দেখো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। পুলকবাবুর বয়স 72 বছর, তাহলে মানিকবাবুর বয়সটা কত হবে? মানিকবাবুর বয়স, দেখো পুলকবাবুর বয়সটা 72 বলে দিয়েছে, তাহলে 72 ইন্টু কার বয়সটা জানতে চেয়েছে? মানিকবাবুর বয়সটা জানতে চেয়েছে। যার বয়সটা জানতে চাইবে সেটাকে আমাকে নিচে বসাতে হবে, আর ওপরে যার বয়সটা দিয়েছে সেটা বসাতে হবে। অ্যাকচুয়ালি যদি দেখো যে পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 7/9 হয়। কাটো, 9 একে 9, 8 9 72, তাহলে 7 8 কত হলো? 56। তাহলে বয়সটা কত পেয়ে নিলাম? 56 বছর। অথবা তোমরা এটাকে আর একটা পদ্ধতিতে করতে পারো। কিভাবে? যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7/9 দিয়েছে। আচ্ছা, এখানে পুলকবাবুর বয়স বলেছে 72, তাহলে ওপরেরটা তো 72, 72কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 8 পাবো। 7 8 মানে পুলকবাবুর বয়স দিয়েছে 72, তো এখানে আমাকে দেখতে, এখানে কিন্তু আমাকে অঙ্কটা মানিকবাবুর বয়স বলে দিয়েছে, মানিকবাবুর বয়সটা বলে দিয়েছে, আর আমাকে পুলকবাবুর বয়সটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তো যার বয়সটা বের করতে দিবে, পুলকবাবুর বয়সটা বের করতে দিয়েছে, তাহলে সেটা হবে ওপরে, আর মানিকবাবুর বয়স আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সেটা হবে নিচে। আর এটা আমরা কি করে করতে পারি? এখানে দেখো 7/9, যেটাকে আমরা ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে এটা হবে 7/9। তো আমাকে মানিকবাবুর বয়স বলে দিয়েছে, তো এটা মানিকবাবুর বয়স, তো মানিকবাবুর 9-এর সঙ্গে কত গুণ করলে 72 হয়? 8 গুণ করলে 72 হয়, তাহলে ওপরেও আমাকে 8 গুণ করে দিতে হবে, তাহলে 56। তাহলে পুলকবাবুর বয়সটা কত বেরিয়ে যাবে? 56 বয়স। বুঝতে পেরেছ? এরপরে দেখো 9 নম্বরের অঙ্কটা বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তো প্রথম বইয়ের দাম, প্রথম ও দ্বিতীয় বইয়ের দাম কত বলেছে? প্রথমটা বলেছে 2:5, আর প্রথমটির দাম কত বলে দিয়েছে? প্রথমটির দাম
প্রথমটির দাম বলে দিয়েছে 32.20 টাকা। তাহলে আমাকে দ্বিতীয় বইটির দাম জানতে চেয়েছে। দ্বিতীয়টির দাম কি করে বের করব? যেটা বলেছে 32.20 সেটা লিখব। প্রথম কত আছে? প্রথম বইটার অনুপাতটা আমার হচ্ছে 2। যেটা জানতে চেয়েছে সেটা ওপরে, তাহলে আমাকে দ্বিতীয় বইয়ের দাম চেয়েছে জানতে, তো দ্বিতীয় বইয়ের অনুপাত কত? 5, আর নিচে তাহলে হবে 2। এখানে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে দুটো সংখ্যার পরে দশমিক আছে, মানে 1-এর পরে দুটো শূন্য হয়ে গেল, একটা শূন্য কেটে দাও। 2 দিয়ে যদি কাটি, 2 1 2, 16 2 32, আর এখানে 2 1 2। এখানে যদি আমরা দশমিক উঠিয়ে দিই, মানে দশমিক আমরা যদি আবার বসাই, তাহলে 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে একটা সংখ্যার পরে দশমিক বসবে। 16.1 ইন্টু কত হলো? 5। তাহলে এটাকে যদি আমাদের গুণ করা হয় তাহলে কত হবে? 5 1 5, 5 6 30, শূন্য হাতে পড়লো 3, 5 1 5 আর 3 8, 80.5 টাকা। বুঝতে পেরেছ? নেক্সট দেখো আমাদের কি বলেছে। বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এটা 10 নম্বরের অঙ্ক। দেখো বুঝে নাও ভালো করে কি বলতে চেয়েছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলেছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত আছে বলো? 22:7। এবার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত বলেছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। তো মিটার থেকে ডেসিমিটার আমাকে নিয়ে যেতে হবে, তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপরে মিটার, তাই তো। তো 2 মিটার, মিটার থেকে যদি ডেসিমিটারে যাই তাহলে 1 ঘর আসছে, তার মানে একটা শূন্য গুণ হবে। তাহলে 2 মিটার মানে হচ্ছে 20 ডেসিমিটার, তার সঙ্গে 1 ডেসিমিটার যোগ হয়ে যাবে। তাহলে আমার টোটাল পেলাম 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার। আমাকে জানতে চেয়েছে যে সেই বৃত্তের পরিধি কত। তাহলে বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের ব্যাসটা কত বলে দিয়েছে? 21। তাহলে 21 ইন্টু আমাকে যেটা জানতে চেয়েছে বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের যেটা আমাকে জানতে চেয়েছে সেটা কোথায় হবে বলো? যেটা জানতে চেয়েছে সেটা হবে ওপরে। বৃত্তের পরিধি কত আছে? 22, আর ব্যাস আছে 7। তাহলে যেটা জানতে চেয়েছে সেটা উপরে, আর বৃত্তের ব্যাসটা নিচে। 7 একে 7, 3 7 21। তাহলে 3 22 কত হয়? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এত। এটা কি বের হলো? ডেসিমিটার। এবার ডেসিমিটার থেকে যদি আবার মিটারে নিয়ে আসি, দেখো এখানে আমি লিখে রেখেছি। তাহলে ডেসিমিটার থেকে মিটারে, তাহলে 66 ডেসিমিটার মানে আমার মিটারের ঘরে চলে আসছে 1 ঘর। তাহলে 6 মিটার 6 ডেসিমিটার। বুঝতে পেরেছ? তারপরে আমাদের 11 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। ঠিক আছে, দেখো তাহলে সপ্তম শ্রেণীতে কি আছে বলো? সপ্তম শ্রেণীতে আমাকে কি বলেছে যে 150 জনের মধ্যে 90 জন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 150 জনের মধ্যে 90 জন। তাহলে একটা শূন্য কেটে দাও,
3 দিয়ে, 3 তিরিকে 9, 3 5 15, মানে 3/5। সেটাকে আমি এইভাবে লিখতে পারি 3:5। আর ষষ্ঠ শ্রেণীতে কত বলো? ষষ্ঠ শ্রেণীতে, তাহলে ষষ্ঠ শ্রেণীতে আমাদেরও এই 140 জনের মধ্যে 80 জন ছিল। তাহলে 140 জনের মধ্যে 80 জন, একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তাহলে আমি সপ্তম শ্রেণীতে কি লিখতে পারি? সপ্তম শ্রেণীতে আমি তাহলে এটাকে লিখতে পারি যে 90:150 কেটে এসছে কত? 3.5। আর ষষ্ঠ শ্রেণীতে কি এলো? ষষ্ঠ শ্রেণীতে 80:140, একটা শূন্য কেটে আমার এসছে কত এখানে? 4:7। আচ্ছা, 3:5, 4:7, এটা এখান থেকে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড় সেটা তো আমরা বলতে পারবো না। এটাকে আমরাকে ভগ্নাংশ পরিণত করে নিতে হবে 3/5, আর এখানে আমাদের পরিণত করে নিতে হবে কত? 4/7। এই ভগ্নাংশ পরিণত করার পরে তোমরা জানো যে কোনটা বড় কোনটা ছোট কি করে বের করতে হয়। আমাকে নিচের হরগুলোকে সমান করতে হবে। তো হর আছে 5 আর 7। তো 5 আর 7-এর যদি লসাগু করি তাহলে তো কোনো সংখ্যা দিয়ে যাবে না, না গেলে এদের গুণফল হয়ে যায় তাদের লসাগু। তাহলে 35 হয়ে গেল তাদের লসাগু। তো 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হয় বলো? 7 গুণ করলে। তাহলে ওপরেও কিন্তু আমাকে 7 গুণ করতে হবে। এখানে বলো 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়? 5। তাহলে ওপরেও কিন্তু আমাকে 5 গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করে আমি পাবো কত? 3 7 21 আর 5 7 35। আর এখানে 4 5 20 আর 5 7 35। তাহলে এবার বুঝতে পারছো যে 21-এর 35 আর 20-র 35, তাহলে কোনটা বড়? এটা বড়। তাহলে লিখে দাও যে অতএব সপ্তম শ্রেণীতে বেশি প্রতিযোগী আছে। হয়েছে? দেখো 12 নম্বরের কোশ্চেন আমাকে কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, তো এখানে আমি দেখো 12 নম্বরের কোশ্চেনটা দুটি সংখ্যার অনুপাত বলেছিল 5:7, আর সংখ্যা দুটি কি বলেছে? সংখ্যা দুটির গসাগু বলেছে। তাহলে সংখ্যা দুটির গসাগু, বলছে 13। তাহলে সংখ্যা দুটি কি কি? এখানে আমরা সংখ্যা দুটি বের করতে পারি যে একটি সংখ্যা বের করব। আমরাকে যে গসাগু দিয়েছে না, সেই গসাগুর সঙ্গে এটার গুণ করে দিতে হবে। তাহলে 5 13 65, একটি সংখ্যা হলো 65 এবং অপর সংখ্যা 13-র সঙ্গে এটা গুণ করে দাও। তাহলে 7 13 91, একটি সংখ্যা 65, অপর সংখ্যাটি 91। তুমি দেখো এই দুটো সংখ্যার গসাগু বের করো। আচ্ছা, গসাগু যদি তুমি সম্ভবত ভাগ পদ্ধতিতে বের করো তাহলেই সোজা হবে। তাহলে 65 একে 65, 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6, আর 9 থেকে 7 বাদ দিলে 2, এখানে এলো 65। 26 দুগুণা কত হয়? 26 দুগুণে 6 দুগুণা 12, 2 হাতে পড়লো 1, 26 দুগুণে 52। 5 থেকে 2 বাদ দিলে 3, 6 থেকে 5 বাদ দিলে 1, এবার আসবে কে? 26। তাহলে 13 দুগুণে কত হয়? 13 দুগুণে 26। এবার আমাদের এখানে 0 চলে এলো। তাহলে দেখো এইটা হয় গসাগু। তাহলে একটা সংখ্যা যদি 65 হয় আর একটা সংখ্যা যদি 91 হয় তাহলে তাদের গসাগু কত এসছে? দেখো 13। আর আমাকে সেটাই বলেছিল যে সংখ্যা দুটির গসাগু 13। তাহলে ওই সংখ্যা দুটি কি? এরকম অঙ্ক থাকলে এটার সঙ্গে এটা গুণ করে দিবে, একটা সংখ্যা বেরিয়ে যাবে, আবার এটার সঙ্গে এটা গুণ করে দিবে, অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। ওকে, আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।